যখন এই বার্তাটা যায় যে আইনের শাসন নয়, আমরা যা চাইব সেটাই হবে, তখন এটা কিন্তু সমাজের পক্ষে খুব ক্ষতিকারক হয়। আর এবার আমি আসছি, এটা যেই আপনি খুলে দিলেন, তখন শুধু ওই মুখ্যমন্ত্রী যে গুন্ডাদের ছাড়িয়ে এলেন তারাই শুধু ছেড়ে চলে এলেন না, যাদের মুখ্যমন্ত্রী ছাড়ালেন না, যে সমস্ত গুন্ডাবস্থান যারা আছেন সারা পশ্চিমবঙ্গে, তারা প্রত্যেকেই কিন্তু একটা অক্সিজেন পেলেন যে আমাদের সরকার এসে গেছে। এবং এরাই তখন মনে করলেন আমরাই আইন, আমরাই কানুন, আমরাই যা বলবো সেটাই শেষ কথা। এরই একটা প্রতিফলন আপনারা চোপড়ার বিধায়কের কথায় পেয়েছেন, কণ্ঠে পেয়েছেন। তা নতুন কিছু নয়। মানে শরিয়তের আইন প্রণয়ন করব ইত্যাদি কেউ বলতে পারে নাকি? শরিয়তের আইনে কি লেখা আছে নাকি যে কাউকে এরকমভাবে রাস্তায় মারা হবে? একেবারে আমরা দেখলাম যে হাইকোর্টের এখানে আপনারা একেবারে নীরব, কিন্তু প্রতিবাদ হচ্ছে, মৌনতাও একটা প্রতিবাদ, এবং ব্যানার রয়েছে। ন্যায় সংহিতা আইন, এই নিয়ে কি বক্তব্য? কি দেখুন, খুব পরিষ্কার কথা, যদি বলেন যে এই তিনটি সংহিতা নিয়ে আমাদের বক্তব্য কি, আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে আসলে একটা মিক্সড আপ একটা বিষয় করা হয়েছে। মানে কিছু কিছু বিষয় যেগুলো জুডিশিয়াল রিফর্মের ক্ষেত্রে বা আমাদের দেশের যে লিগ্যাল রিফর্মসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ছিল, যেমন ধরুন ইউজ অফ টেকনোলজি ফরেন্সিকের ক্ষেত্রে, এক্সপার্ট এভিডেন্স, এগুলো আইনে নতুন নতুন ইনক্লুশন, এগুলোকে করতেই হতো, কিন্তু করার যে অ্যাপ্রোচ সেইটা একটু সমস্যার। এমনভাবে করা হলো যেটা সম্পর্কে আমাদের গোটা দেশেই এই ফৌজদারি যে আদালত, তার সেই পরিকাঠামো সেটা নেই। পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এখনো পর্যন্ত বহু জায়গায় আমরা পিছিয়ে আছি। কলকাতা বা দিল্লি দেখে আমরা তো জাজ করতে পারি না পুরো বিষয়টাকে। তাই এটার একটা বড় পার্ট হচ্ছে ইন্ট্রোডাকশন অফ টেকনোলজি, বা ধরুন একটু ভিকটিম ওরিয়েন্টেড আইন তৈরি হওয়া। এর আগে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে ভিকটিমের জায়গা সেটা কম ছিল, মানে স্টেট বনাম দোষী ব্যক্তি বা অভিযুক্ত ব্যক্তি এদের মধ্যে মামলা হতো, যার ক্ষতি হলো। ক্রিমিনাল আইনে সেই ভিকটিমের যে ইন্ট্রোডাকশন, তার যে ভূমিকা, ধরুন আপনি খুন হয়ে গেলেন, আপনার পরিবার তো ভিকটিম, রাষ্ট্র মামলা রুজু করলেন, রাষ্ট্র সেই মামলার বিচার সেটা পরিচালনা করলেন, করে দোষী ব্যক্তিকে সাজা দিলেন। কিন্তু একটি অপরাধ সংগঠিত হলে অপরাধের সবচাইতে ক্ষতিটা, তার প্রভাবটা গিয়ে পড়ে ভিকটিমের উপর। এই ক্ষেত্রে আপনার পরিবারের কথা হতে পারে, যিনি কোনো টাকা হারিয়েছেন, চোট হয়ে গেছে, তার ক্ষেত্রে হতে পারে। এরকম অনেকগুলো ঘটনা ঘটতে পারে যা যা অপরাধ আছে। এই ভিকটিমদের অংশগ্রহণ আইনে আজকে এই সংহিতার ফলে আর একটু সিকিওরড হলো। কিন্তু যেটা হলো এর সঙ্গে, দুটো এমন আইনকে পুনরায় এই সংহিতার মাধ্যমে রিইন্ট্রোডিউস করা হলো এবং আরও কঠিন করা হলো, যেটা আমাদের কিন্তু ব্রিটিশ জামানা তারও আগের ভারতবর্ষের কথা মনে করাচ্ছে। কীরকম? একটা হচ্ছে পুলিশ কাস্টাডি। আমাদের আইন ছিল যে টানা 15 দিনের বেশি পুলিশ কাস্টাডি নেওয়ার কোনো প্রশ্ন নেই। এটাকে এখন ফ্লোটিং করে দেওয়া হলো, ফ্লোটিং কাস্টাডি, মানে নিতে পারেন, অর্থাৎ টানা 15 দিন এর মধ্যেই পুলিশ কাস্টাডি শেষ করতে হবে। এটা কিন্তু আর আইন রইল না। এখন প্রশ্ন হচ্ছে, যদি কেউ বলেন এটা কি আগের আইনের অবস্থান ছিল? কাস্টাডি বা তদন্ত শেষ করার ক্ষেত্রে আমরা দেখেছি যে যেখানে 60 দিন এবং 90 দিনের কথা ছিল এর আগে মূল তদন্তের সময়ের, এই সময়কালের মধ্যে ফ্লোটিং কাস্টাডি নেওয়া যেত না। সেটা সুপ্রিম কোর্ট 1992 সালের একটি রায়ের মাধ্যমে পরিষ্কার করে দিয়েছিলেন যে কাস্টাডি 1 থেকে 14, এই যে ফার্স্ট কাস্টাডিটাই পুলিশ কাস্টাডি, তার বেশি পুলিশ কাস্টাডি নেওয়া যাবে না। এখন ফ্লোটিং কাস্টাডি করে এই 60 দিন বা 90 দিনের মধ্যে
15 দিন যে কোনো সময় নেওয়া যেতে পারে। এটা খুব ভয়াবহ একটা দিক আজকে উন্মোচিত হলো, যার ফলে যারা তদন্তকারী সংস্থা এরা বেশি করে ক্ষমতা পেয়ে গেল এবং পুলিশ কাস্টাডি নিয়ে আমাদের দেশে চিরকালই একটা সমস্যা আছে, গোটা পৃথিবীর লিগ্যাল সিস্টেমের একটা সমস্যা আছে এবং আমাদের দেশের এই যে সমস্যা তার কারণটা কিন্তু জানেন আমাদের পুলিশ সিস্টেমটা কিন্তু সেই ঔপনিবেশিক পুলিশ সিস্টেম থেকেই চলে আসছে। 1898 সালে যখন কোড অফ ক্রিমিনাল প্রসিজিয়ারের অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেই সময় দাঁড়িয়েও কিন্তু এটা আলোচিত হয়েছিল, কারণ ব্রিটিশ থানাতে কোতোয়ালিগুলোতে যেভাবে সাধারণ গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের অভিযুক্তদের উপর অত্যাচার চলত পুলিশ হেফাজতে নিয়ে, তার বিরুদ্ধে কিন্তু বহু মানুষ স্বাধীনতা সংগ্রামীরা এবং সেই সময়কার যারা চিন্তক ছিলেন তারা কিন্তু ব্যাপকভাবে তারা আওয়াজ তুলেছিলেন, কণ্ঠ তুলেছিলেন এবং তারপরেই কিন্তু ওই সিআরপিসি অ্যামেন্ডমেন্ট করে ওই কাস্টাডিটাকে লিমিট করা হয়। তখনও মনে রাখতে হবে ভারতের সংবিধান আসেনি, স্বাধীন ভারতের সংবিধান আসেনি। 1950-এ যখন সংবিধান এলো তখন আমাদের সংবিধানে 22 নম্বর অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদ এলো। 22 নম্বর অনুচ্ছেদে দেখবেন যে ঘটনার কারোর গ্রেপ্তারি হলে তার 24 ঘন্টার মধ্যে তাকে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে প্রডিউস করতে হয়। অর্থাৎ একজন মানুষের কাস্টাডি, সেই কাস্টাডিটা কিন্তু পুলিশের হাতে দেওয়া নেই, পুলিশকে কিন্তু সেটাকে অ্যাপ্রুভ করাতে হয় কনসার্ন ম্যাজিস্ট্রেটের কাছ থেকে। তাই জন্যই 24 ঘন্টার মধ্যে প্রডিউস করতে হয় এবং এই প্রোডাকশনের স্ট্রিক্ট জায়গাটা এলো কিন্তু সংবিধান আসার পর। তারও একটা অন্যতম কারণ ছিল যে এই পুলিশ কাস্টাডিতে অত্যাচার। যদি আপনি আমাদের গণপরিষদের যখন বিতর্ক হয়েছে এই 22 নম্বর অনুচ্ছেদকে সংবিধানে ঢোকানোর প্রশ্নে বা এই ধরনের ক্লজ, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে প্রডিউস করতে হবে বিফোর দি নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেট, সেই রকম একটা ক্লজ যখন তৈরি করা হচ্ছে তখন কিন্তু বিরাট আলোচনা হয়েছে। বিশেষ করে তখন কামার সাহেব ছিলেন এই বিষয়ের উপর গণপরিষদে আলোচনা করেছিলেন এবং সেই আলোচনাতেও ব্রিটিশ জামানায় পুলিশ কাস্টাডিতে টর্চারের ব্যাপারে আলোচনা হয়েছে। আজও আমরা দেখতে পাচ্ছি পুলিশ কাস্টাডি আমাদের দেশে কীরকম চলে। কাস্টাডিয়াল ডেথ আমরা দেখতে পাচ্ছি, কাস্টাডিতে অত্যাচার করা, পুলিশের দ্বারা বিভিন্ন সময় জোর করে কোনো কাউকে দিয়ে বয়ান লেখানোর চেষ্টা করা এবং আমাদের আজকের ভারতে এবং আজকের বাংলাতেও মিথ্যা মামলা দেওয়া, রাজনৈতিকভাবে মানুষকে টার্গেট করা, মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিকভাবে টার্গেট করে মানুষকে ইমপ্লিকেট করা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আইনকে ব্যবহার করা, এই যে জায়গাটা, এই প্রবণতা বা আইনের যে অপব্যবহার শাসক দলগুলোর দ্বারা যে যেখানে থাকবেন, এই আইনটার মধ্যে কিন্তু সেটা বেড়ে যাবার ব্যাপকতর সম্ভাবনা আছে। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে রাষ্ট্রদ্রোহ। রাজদ্রোহ যা ছিল তাকে রাষ্ট্রদ্রোহ করা হলো, রাষ্ট্রদ্রোহকে রিইন্ট্রোডিউস করা হলো। আপনাদের মনে আছে বছরখানেক আগে আমাদের সুপ্রিম কোর্ট এটা সম্পূর্ণভাবে স্টে করে দিয়েছিলেন। আমাদের ইন্ডিয়ান পিনাল কোডের 124 ক্যাপিটাল এ রাষ্ট্রদ্রোহের যে অপরাধ, রাজদ্রোহের যে অপরাধ, সেই সময় এটাকে স্টে করে দিয়েছিলেন। কারণ দেখা যাচ্ছে এই রাজদ্রোহের অপরাধ যে সময় আমাদের আইনগুলোতে ছিল আন্তর্জাতিক ক্ষেত্রে, সেই সময়টা বদলে গেছে। এখন সমাজ অনেকটাই গণতান্ত্রিক, সাংবিধানিক। সংবিধান আমাদের প্রত্যেকটি মানুষের বাক মত প্রকাশের স্বাধীনতা দিয়েছেন। কোনটা রাজদ্রোহ, কোনটা রাষ্ট্রদ্রোহ, এইটা নিয়ে যখনই আলোচনা করতে যাবেন তখন অনেকগুলো প্রশ্ন উঠে যায়। আমরা ডেফিনেটলি জানি যে এই আইনগুলো কীরকম এই কেন্দ্রে বিজেপির আমলে অপব্যবহার করা হয়েছে, বা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার ভাঙড়ে যখন ভাঙড় আন্দোলন হয়েছিল সেই সময় ওখানকার জমি রক্ষা কমিটির লোকজনের বিরুদ্ধে কীভাবে 124 ক্যাপিটাল এ দিয়েছিলেন। এটা খুব বাস্তব কথা যে এই রকম একটি আইন যদি শাসকের হাতে, রেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল পার্টি আপনি যদি জিজ্ঞেস করেন,
শাসকের হাতে যদি এরকম একটি সীমাহীন ক্ষমতা দিয়ে দেওয়া হয় যে যে কোনো ক্ষেত্রে রাজদ্রোহ বা রাষ্ট্রদ্রোহের অভিযোগ করা যাবে আর তার তদন্ত পুলিশ করবে, তাহলে কিন্তু সেটা ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এই আইনে সরাসরি পুলিশকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে। ইউএপি আইনে, যেটা এখনকার আইন, মানে সাধারণত টেররিজমের ক্ষেত্রে, আনলফুল অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে, সেইখানে দেখবেন যে একটা চেক আছে, মানে চার্জশিট দিলেই শুধু হবে না, স্যাংশন নিতে হবে কাউকে বিচার করতে গেলে। সেই জায়গাটায় কিন্তু একটা বড় পরিবর্তন করা হলো। তা আমি ভয় পাচ্ছি এটার মিসইউজ হবে, যে আজকের যা দেশের পরিস্থিতি, সেখানে এই ধরনের ক্রিমিনাল আইন কিন্তু যে কোনো সময় মিসইউজ হয়ে যেতে পারে, সেটা একটা ভয়াবহ আকার ধারণ করবে। একদমই তাই। আমার একদম ছোট্ট আজকের শেষ প্রশ্ন, একটু জানার জিজ্ঞাসা থেকে এই প্রশ্নটা করছি। চোপড়ার ঘটনাটাকে কেন্দ্র করে একটি আইনি, আমি শুধু এই বিষয়টা জানবো যে আইপিসিতে একটা মানুষের সাজা হবে, এটাই ভারতবর্ষের সংবিধানে লেখা রয়েছে এবং ভারতবর্ষের সংবিধান অনুযায়ী তার বিচার হবে। কিন্তু চোপড়ার বিধায়ক বললেন না না, তালিবানি রাজ্যতে যেরকমটা হয় শরিয়াত আইনের দিকে উনি, আচ্ছা কোথায় যেন এখনও এই স্বাধীন ভারতে, আমার পশ্চিমবঙ্গে, অন্যান্য রাজ্যে এই যে এইটার সঙ্গে একটা আইপিসির সঙ্গে মনে রাখবেন যে একটি হচ্ছে অপরাধ, ফৌজদারি অপরাধ, আর একটি হচ্ছে রাষ্ট্রের কাজ হচ্ছে অপরাধ কমানো একদিকে, রাষ্ট্রের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা, তার মাধ্যমে অপরাধকে কমানো এবং অপরাধকে দূর করা, এটা রাষ্ট্রের লক্ষ্য। আমরা দেখেছি যে রাষ্ট্র স্বাভাবিক নিয়মে তার উচিত হচ্ছে সব বিষয়ে নিরপেক্ষ থেকে তদন্ত করা এবং যে যা অপরাধ করছেন তাদের প্রকৃত অপরাধীদের দোষে শাস্তি নিশ্চিত করা। কিন্তু যে এই মুহূর্তে আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের এখানে রাষ্ট্র যারা পরিচালনা করছেন তারা এই কাজটা ঠিক করে করতে পারছেন না। আজকে বলে নয়, মুখ্যমন্ত্রী থানা থেকে গুন্ডা ছাড়াতে গিয়েছিলেন, আজকে বলে নয়, আমরা দেখেছি যে গোটা দেশের বিভিন্ন জায়গায় বিজেপির আমলে বিচারপতিদের উপর আক্রমণ করা হয়েছে, বিচারকদের উপর আক্রমণ করা হয়েছে। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসও বিচারপতিদের উপর আক্রমণ করেছেন, আদালতের উপর আক্রমণ করেছেন। যখন এই বার্তাটা যায় যে আইনের শাসন নয়, আমরা যা চাইব সেটাই হবে, তখন এটা কিন্তু সমাজের পক্ষে খুব ক্ষতিকারক হয়। আজ এবার আমি আসছি, এটা যেই আপনি খুলে দিলেন, তখন শুধু ওই মুখ্যমন্ত্রী যে গুন্ডাদের ছাড়িয়ে এলেন তারাই শুধু ছেড়ে চলে এলেন না, যাদের মুখ্যমন্ত্রী ছাড়ালেন না, যে সমস্ত গুন্ডামস্তান যারা আছেন সারা পশ্চিমবঙ্গে, তারা প্রত্যেকেই কিন্তু একটা অক্সিজেন পেলেন যে আমাদের সরকার এসে গেছে, এবং এরাই তখন মনে করলেন আমরাই আইন, আমরাই কানুন, আমরাই যা বলবো সেটাই শেষ কথা। এরই একটা প্রতিফলন আপনারা চোপড়ার বিধায়কের কথায় পেয়েছেন, কণ্ঠে পেয়েছেন। তা নতুন কিছু নয়, মানে শরিয়তের আইন প্রণয়ন করব ইত্যাদি কেউ বলতে পারে নাকি? শরিয়তের আইনে কি লেখা আছে নাকি যে কাউকে এরকমভাবে রাস্তায় মারা হবে? উনি দেখাতে পারবেন? ইসলাম বলছে যে যদি কারোর বিরুদ্ধে কেউ অন্য কোনো অভিযোগ পান, তিনি রাস্তায় গিয়ে একটা মানুষকে পেটাবেন? আসলে উনি নিজে এই ইসলামের উপর তার বিশ্বাস নেই বলেই এই কথা বলছেন, যিনি এই কথাগুলো বলছেন। ইসলাম কখনো এই শিক্ষা দেয় না, মানুষকে মারার শিক্ষা দিয়েছে। আপনার যা বলার আছে আপনি সেটা আপনার বক্তব্য রাখুন, প্রকাশ্যে আপনি মারবেন? প্রথমত রাজ্যের সরকারকে অনেক বেশি সচেতন থাকতে হতো। আমাদের দুর্ভাগ্য যে আমাদের রাজ্যে এমন অপদার্থ মুখ্যমন্ত্রী আছেন যিনি এই বিষয়গুলি কোনোভাবেই গুরুত্ব দেন না, যার জন্য সারা পশ্চিমবাংলায় আজকে এই অবস্থা তৈরি হচ্ছে। আর আমাদের আরেকটা বড় দুর্ভাগ্য হচ্ছে যে এই সব ক্ষেত্রে
আমরা দেখছি বড্ড বেশি করে যা ঘটনা ঘটছে সেখানে মেরুকরণটা করবার চেষ্টা করা হচ্ছে, সেটা খুব ভয়াবহ, বিপজ্জনক।